প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানাতে চাই অনুসন্ধানী সাংবাদিকতার পরতে পরতে কি পরিমাণ বিপদ লুকিয়ে থাকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিপদগুলো কোন ধরনের বিপদ, কিভাবে মব জাস্টিস ক্রিয়েট করা হয়, কিভাবে অনুসন্ধানী সাংবাদিকতাকে বন্ধ করে দেওয়ার জন্য চাঁদাবাজির ট্যাগ লাগানো যায়। না, আমি আপনাদেরকে অ্যারেস্ট করাইবো, এখন অ্যারেস্ট করাইবো, পুড়ে চামড়া খুলে ফেলাইবো। এই দরজার আটকা, একদম লড়বেন না, তো উঠতে বলছে বুকার চামড়া খুলে ফেলাবো, মাথার কথা লাগে আজকে দেশের এই অবস্থা। পাঁচতের বাচ্চা কতগুলো আবার পুষ্টিরা ছুটি তোর। আমরা জানার চেষ্টা করব ঢাকা প্রতিদিনের দুই অনুসন্ধানী সাংবাদিক মোহাম্মদ সোহাগ হাওলাদার এবং মোহাম্মদ ইসরাফিলের সাথে কি ঘটেছিল, পুলিশ সেদিনকার কি করেছিল, কিভাবে এই মব জাস্টিসটি ক্রিয়েট করা হয়েছিল, কিভাবে সাংবাদিকতার বিরুদ্ধে সস্তা চাঁদাবাজির ট্যাগ লাগিয়ে দেয়া হয়েছিল তাদের বিরুদ্ধে। আমরা অফিসিয়াল অ্যাসাইনমেন্ট পাওয়ার পরে রীতিমতো ওনার বক্তব্য জানার জন্য ওনাকে ফোন দেই। ভদ্রলোকের নাম হচ্ছে মনির হোসেন পাটোয়ারি। তো ওনাকে ফোন দিয়ে ওনার কাছে পরিচয় দেই। পরিচয় দিয়ে ওনার কাছে আমরা প্রশ্ন রাখি যে আপনি ফ্রি আছেন কিনা এই মুহূর্তে, আমার 2 মিনিট বক্তব্য দরকার আপনার, এই মুহূর্তে আমাকে একটু বক্তব্য দিতে পারবেন কিনা। তো উনি বললো যে কোন বিষয়ে। তো আমি বললাম যে বিষয় হচ্ছে আপনার মনে হয় মিরপুরে বাড়ি এবং আপনি ওয়াসায় কর্মরত আছেন। আমি যতটুকু জানি যে উনি 3য় শ্রেণীর একজন কর্মকর্তা, ওনার পদবি হচ্ছে পাম্প চালক। তো ওনাকে ফোন দিয়ে দিকে উনি রাজস্ব পরিদর্শক হিসেবে নিজেকে উপস্থাপন করেন। তো ভদ্রলোক আমাকে মোবাইলে কোনো কথা বলতেই রাজি হননি, বলল যে আপনি অফিসে আছেন, আপনার কোনো বক্তব্য লাগলে সরাসরি অফিসে আসেন, আগামীকালকে আসবেন। ভাই মনির হোসেন পাটোয়ারি সাহেব বলছেন? জি যে আমি সাংবাদিক সোহাগ হাওলাদার। জি ভাই বলেন। জি ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইজান, একটু বিষয়ে আপনার সাথে কথা বলতাম, আপনি ফ্রি আছেন কিনা? আমি কি বনানীতে আছি একটা মিটিংয়ে। বনানীতে মিটিং এ আছেন? হ্যাঁ। একটু সময় দেওয়া যাবে আমাকে? আচ্ছা, একটু আপনি চাইলে বলেন। আচ্ছা, ওই যে আপনার বাসা কি মিরপুরে নাকি ভাইজান? হ্যাঁ। আচ্ছা, আমার কাছে কিছু তথ্য আছে যে বিষয়ে আপনার একটু বক্তব্য দরকার ছিল। হ্যাঁ ভাই, তাহলে এখন পারুম না, আগামী দিনে বাবু বলতে হবে। কোন পত্রিকা আপনি? আমি আছি ঢাকা প্রতিদিনে ভাইজান। ঢাকা প্রতিদিন? জি। আচ্ছা ঠিক আছে, আগামী দিন একটু কষ্ট করে ভবনে আইসেন না। কোনখানে আসবো? এই যে ওয়াসা ভবনে। আচ্ছা, আমার বাসা মিরপুরেই ভাইজান, এদিকে একটু সময় দিলে ভালো হতো আর কি। না, ওইদিকে সমাজ ধর্ম না, আপনি ভবনে আইসেন ইউনিয়ন অফিস। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনে কি বক্তব্য দেওয়া সম্ভব না, আসতে হবে? না না দাদা, কালকে আইসেন আপনি। মানে ফোনে আমার দিলে একটু ভালো হইতো ভাইজান। না দাদা, কালকে আসেন, আপনার সরাসরি কথা বলুন। আপনার পদ কি পাম্প চালক? রাজস্ব পরিদর্শক। জি, রাজস্ব পরিদর্শক। রাজস্ব পরিদর্শক না? তো পরের দিন আমরা হচ্ছে বেলা 11টা 11:30 নাগাদ, সর্বোচ্চ 12টা বাজতে পারে, এরকম হতে পারে। তো এরকম সময় ওনার যে ঠিকানাটা দেওয়া হয়েছিল, বাড়ির ঠিকানাটা আসলে আদৌ ওই বাড়ির ঠিকানাটা ওনার কিনা বা বাড়িটি ওনার কিনা, এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা দুজনেই ওনার বাড়ির সামনে যাই এবং বাড়িটির একটি ছবি তুলি আমরা। তখন আনুমানিক 11:30 কি 12টা এরকম সময় হতে পারে এবং তালাবদ্ধ গেটটা দেখতে পাই, তালাবদ্ধ। এর মধ্যেই একজন ছোট্ট একটা বাচ্চা স্কুল থেকে ফিরেছে হয়তো, সেই গেট খুলে ভিতরে প্রবেশ করে। তো বাসায় কেউ আছে কিনা বা নিচে কেউ আছে কিনা, গ্যারেজে দায়িত্বপ্রাপ্ত বা দারোয়ান বা কেয়ারটেকার, এটা দেখার জন্য আমি গেটে প্রবেশ করি ওনার গ্যারেজে। তো সেখানে দেখতে পেলাম যে আসলে ওরকম কেউ নাই। কেউ না থাকার কারণে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসি। চলে আসার আগে ওখান থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাড়ির সামনে কয়েকজন মানুষ ছিল, ওনাদের কাছে জিজ্ঞেস করি যে এই বাড়িটা আসলে কার, মনির হোসেন সাহেব পাটোয়ারির কিনা বা আপনারা কতটুকু জানেন। তো ওইখান থেকে এক ভদ্র মহিলা নিশ্চিত করে যে হ্যাঁ, বাড়িটা ওনার এবং উনি প্রায় 8-10 বছর আগে বাড়িটা ক্রয় করছে এবং
70 লাখ টাকা দিয়ে এই জায়গাটা কিনেছে এক ব্যক্তির কাছ থেকে, এরকম একটা তথ্য নিশ্চিত করে আর কি। দিন শেষে সাংবাদিকতা করতে যে সাংবাদিকতাটা কতটা টাফ এই বা সাংবাদিকদের উপরে কিভাবে নিগ্রহ হয় সেটা এই ঘটনার সরাসরি সাক্ষী না হলে অনুমান করার মতো না। তো যেই ঘটনাটা সহকর্মী বলল, সেই ঘটনাটায় আমরা আসতেছিলাম অফিসে। আমি এই বিষয়টা আগেও জানতাম না, জাস্ট অফিসে আসছি, সহকর্মীর একটা অ্যাসাইনমেন্ট, সেটা আমি জাস্ট সহযোগিতার জন্য পার্টিসিপেট করা। তো ওনার ফোনে একটা ফোন আসছে, রাস্তায় কোনো এক আইন শৃঙ্খলা বাহিনীর লোক, সে তাকে ফোন করে বলল যে আপনি আমার মামা হয় মনির হোসেন পাটোয়ারি, তার বিরুদ্ধে তার বিষয়ে কোনো বিষয়ে অনুসন্ধান করছেন কিনা। ভাই আমি সার্জেন্ট সৌরভ ডিজিএফআই। জি ভাই, ভালো আছেন? ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। না আপনার ফোন দিলাম মূলত একটা উদ্দেশ্য নিয়ে, এই যে ওয়াসার যে সেক্রেটারি মনিরুজ্জামান পাটোয়ারি, আচ্ছা, হ্যাঁ। উনি হচ্ছেন আমার মামা আর কি। ও আচ্ছা। তো মনে হয় লাস্ট আপনি গতকালকে ওনার বাসা প্লাস ওইগুলাতে হালকা একটু তদারকি করতেছেন। বাসায় আজকে গিয়েছিলাম ভাইজান, বাসাটা ওনার আমি খুঁজে পাচ্ছি না, অ্যাড্রেসটা পাইছি অনেক আগেই। আজকে বাসাটা খুঁজে আচ্ছা। পাইছি এবং ওনাকে কালকে ফোন দিয়েছিলাম। তো ওনাকে আমি বললাম যে ভাইজান আমি মিরপুরেই থাকি, আপনার সাথে একটু কথা বলা আমার জরুরি। তো উনি মানে আমাকে বললো যে ভাই অফিসে আসেন আপনি। আমি বললাম যে কোথায়? বললো যে কারণ বাজার অফিসে আসেন, আমার অফিসে আসেন। আমি বললাম ঠিক আছে। তো আজকে ভদ্রলোক একটা মিস কল দিল, আমি কয়েকবার ফোন ব্যাক করলাম, ফোন ধরতেছে না। আচ্ছা, এখন আপনি আছেন কোথায়? আমি অলরেডি কারওয়ান বাজারের পথে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার অফিসে আপনি যান, আমি বইলা দিচ্ছি দেখা করার জন্য। হ্যাঁ, ওনাকে অফিসের নিচে এসে ফোন দেওয়ার পরে উনি বলল যে আমি উপরে আছি, আমাদের ইউনিয়ন অফিসে আসেন। তো আমরাও গেলাম ওনাদের ইউনিয়ন অফিসে। ওনাদের ইউনিয়ন অফিসে শুরু থেকে ওনাদের সাথে কথা বলা থেকে শুরু করে একদম থানা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তের আমাদের কাছে ভিডিও চিত্র আছে। রাত্রে যে ছবি উঠাইছে ওটা কে? উনি কে? রাত্রে কথা বলতে পারিনি, আমি এখন গেছিলাম আপনার আধা ঘন্টা আগে। এখন গেছিলেন, এটা রিপোর্ট আমার কাছে আছে, কিন্তু গত রাত্রে 11:30 বাজে ছবি উঠেছে কে? আপনারা না? সেটা আপনি সিসি ক্যামেরায় দেখেন কি? সিসি ক্যামেরা আমি দেখছি, আমার কাছে ছবি আছে। তাহলে আমার সাথে মিলে চেহারা? আপনাদের আমার কথা হলো যে কোনো সাংবাদিকের কথা থাকলে কথা বলতে পারে, কিন্তু রাত্রে 11:30 বাজে ইসা চুরি করে ছবি উঠাইবো বাড়িতে, এরপর ডাক দেওয়ার পরে দৌড়ে চলে যাবে, এটা হয় না। সেটা কি? আপনি এদিকে আসুন। আমার পাশে আসেন, বসেন, যান আপনি এদিকে যান, মোদির এদিকে যান, ওনার এদিকে যান, বসেন, আপনি ওখানে বসেন। আদা ওই বাচ্চা এর সাথে কথা কন তাহলে তো। ভাই এগুলা কি দুনিয়া জুড়ে মানুষের শুনে কথা বলবো? আমার না শত শত লোক একটু করে বইটা দেবো, শুনি আগে ঘটনাটা কি শুনি, এটা বলে কি হয়েছে ওনার এখানে, এটা বলে খুব ভাঙ্গে ক্লিয়ার মনে বলে না। যে ভাই এখানে চাকরি করে, উনি একটা ক্ষমতার অপব্যবহার করে এখানে মানুষের সাথে যুক্ত, উনি ওনার আত্মীয় স্বজনদের কিছু এখানে চাকরি করে দেওয়ার ব্যবস্থা করছে। দেন হচ্ছে উনি যেটা বলার যে অবৈধ উপায়ে ইনকাম করে উনি বাড়ি গাড়ি সব কিছু করছে, নিয়ে আছে। এটা আমরা আমাদের কাছে যে কোনো ইনফরমেশন আসা মানে যে ইনফরমেশন ঠিক তা তো না, ছাপানোর বিষয় না। ছাপানো তখনই ছাপানো যাবে যতক্ষণ কথার কাজে মিল থাকবে। এইটা নিয়েই মাঠ কাজ করা। আর এখন ভাইয়ের সাথে কথা বলার বিষয় হচ্ছে যে ভাই এই বিষয়গুলো আসলে বলবে যখন তখন ফিল্ডে তাল বলে অনেক কথাই বলবো, আর একজন কাজে উৎসাহিত করার জন্য এতটুকু এত বড় না করতে মজা পাবে না। মজা না পারলে তো সামনের দিকে বাড়বে না। বিষয়টা এই
এই বিষয়টাই এই বিষয়ে তার সাথে টেলিফোনে করছিলেন আপনি। টেলিফোনেই বলতে চাইছিলাম যে আপনার এই বিষয়ে একটু দুই একটা প্রশ্ন আছে আমার, একটু বক্তব্যটা যদি উনি বলতেন। কি বলছেন? উনি বলছেন আপনি আপনার কি অফিসে কইছেন? আসেন। আমি বলছি অফিসে আসে তাহলে এই যে অফিসে বাবা আসছি, বলছেন, এটা হলো কথা বলা আপনাদের সেটা ইউনিয়নের হচ্ছে একটা ভালো। অফিস। ইউনিয়নের অফিস। এখানে 50 জন লোক আছে, এখানে বসে আমি কি কথা সমস্যা নাই, বলবো? এখানে কোনো লোক আমাদের দ্বারে কাছে আইব না। এটা একটু পরে দেখো লোক বেড়ে গেছে, কিন্তু আমাদের দ্বারে কাছে কেউ আসবে না। নিশ্চিন্তে কথা বলতেন। আপনারা কি খাইবেন এটা বলে? না কিছু না, হ্যাঁ, ভাই ওনাদের জন্য নাম নাস্তা ভাই, পানির ভাই, ব্যবস্থা please, করেন, ভাই, বলি, এই- ডাকবেন। আচ্ছা শুনুন, ভাই, আমি নাস্তা খাই। আমার বলে আমার দিছি। একটা মনির হোসেন পাটোয়ারি। ওনার নাম বলুন। আমার আপনি নাম সভাপতি না? আমি সভাপতি, আমার নাম আজিজ। আচ্ছা শুনেন, আপনাকে চিনে আমার সম্পাদক। ভাইরে আপনার সম্পাদক ছিলেন? হ্যাঁ। আচ্ছা শুনেন, আপনার সম্পাদক না, সারা বাংলাদেশে যতগুলো পত্রিকা আছে সব জায়গায় আমার ছিল। এই কামাল ভাই সবুজ যে আছে, হ্যাঁ কামাল আহমেদ সবুজ ভাই যে আছে প্রেস ক্লাবের আপনাদের, আমাদের বিএনপির যে ইয়ে, আমরা যেহেতু বিএনপি করি আজকে 32 বছর যাবত এই ইউনিয়নে চালাই দেখেছি। শুনেন আমি বলি, আমি কিছু কথাবার্তা বলি, আপনারা শুনেন। আপনারা আপনাদের জায়গায় আছেন, আমরা আমাদের জায়গায় আছি। অবশ্যই। আমরা শ্রমিক দল করি। শ্রমিক দলে এখন শ্রমিক দল চালাইতেছে শিমুল বিশ্বাস। শিমুল বিশ্বাস চালাইতেছে দিনকাল পত্রিকা। যেমন দিনকালের নিউজ এডিটর দিন মানিক ভাই আমার কাছে ছিল প্রায় 1 ঘন্টা ছিল, আমার কথা বলি। আর বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে, দৈনিক যেগুলো আছে, বহুল প্রচলিত যে পত্রিকাগুলো আছে, সব পত্রিকা সব সাংবাদিকরাই চিনে আমাদের। কারণ আমরা প্রেস ব্রিফিং যখন করি, এই যে আন্দোলন 5 তারিখে পড়ে যে প্রেক্ষাপট হয়েছে, আমি এখানে এই বাহিরে হাজার হাজার লোক নিয়ে আমি আমাদের প্রেস ব্রিফিং করছি, সংবাদপত্র সহ সমস্ত কিছু, এবং আপনার টিভি নিউজ সহ সবগুলো হয়েছে। আমার কথা বলি, কয়েকদিন আগে যে সালাম বাইরে নিয়ে ওই যে 3 নম্বর জোন আমাদের লালমাটি এখানে প্রোগ্রাম করিয়েছি। আচ্ছা শুনেন, এবং আমি দেশে বিদেশে সমস্ত জায়গায় গেছি, সুইজারল্যান্ডে যেও আমি বক্তব্য দিয়েছি। আপনাদের যদি হোয়াটসঅ্যাপে দেখাই দেয় বুঝতে পারবেন, আপনারা হয়তো ভাবতে পারেন যে এমনি মনে উনি বলতেছে। ভাই আমি বাস্তব, আপনার আমি একটু সম্পর্কে কথা বলি, জানি। আমার কথা বুঝেন, আপনি জানেন আমি যেটা বলতেছি। আইসেন ভালো কথা, ও হয়তো বুঝে নাই। আপনারা যদি আগে আমার কাছে আইতেন, আমি এটা আলোচনা হইতো জিনিসটা। বিষয়টা তো আপনার না, কথাটা বিষয়টা হচ্ছে ওনার আচ্ছা একান্ত। ওনার ব্যাপার, আমার কথা বুঝি, এটা ব্যাখ্যাটা আমি দিতেছি আপনাদেরকে, আপনারা ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। আমি বলি শুনুন, যেটা হচ্ছে করতে হচ্ছে ওনার ব্যাগনাতে ডিজিএল ভাইয়ের সার্জন নাকি যেহেতু উনি হ্যাঁ ডিজিএফে আছে, ডিজিএফে আছে আর একটা বাইক। এটা কি খুব দরকার ছিল? এটা কি এখন ফোন করছে? হ্যাঁ, ওই যে কালকে রাতে নাকি কারা ছবি টুবি তুলছে, যে মন চায় সে তুলুক ভাই, ওইটা না আমার কথা হয়েছে। আপনারা ছবি তুলছিলেন না, কালকে? হয়তো অন্য কেউ তুলছে, এখন এটা জানি না। আচ্ছা এখন আমি বলি, আমার আচ্ছা, কথা হচ্ছে কারণ ভাই, DGDF আমি একটু কি বলি কইছে? দাদা ভাই, আমি বলেন, একটু বলি। বলেন। আপনি আপনার জায়গাটায় আছেন না, স্বচ্ছ এবং শক্ত অবস্থান। আমি যখন একটা পরিচয় ক্যারি করি, আমি তো আমার স্থানে শক্ত এবং স্বচ্ছ থাকতে হবে। আমি ওনার বাড়িতে এখন কিছু প্রকাশ্যে ভিডিও করে নিয়ে আসছি। আমি এখানে ওই পালানোর কিছু নেই, দৌড় দেওয়ার কিছু নেই। আমি ওনাকে ফোন দিচ্ছি যে ভাই আমার ফোনে একটু 2 মিনিট বক্তব্য দেন। উনি বলছে অফিসে আসেন, আমি আসছি। এখন কে রাত্রে ছবি তুলছে এটা আমার বিষয় না, আমার ফ্যাক্ট না। আমার কয়েকটা প্রশ্ন সামান্য, উনি জাস্ট একটা বক্তব্য দেবে। আমাকে দেওয়া হয়েছে অফিস থেকে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এর আলোকে যদি ওনার কোনো কথা থাকে উনি অফিসে বলতে পারে, সম্পাদকের সাথে যোগাযোগ করতে পারে, বলতে পারে। সম্পাদক কি, আপনার নাম কি? আমার সম্পাদকের নাম হচ্ছে মঞ্জুরুল বাড়ি নায়ক। হ্যাঁ মঞ্জুরুল বাড়ি বাড়ি কোথায়? নায়ক, বাড়ি হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ। এখন ওনার ভাই হচ্ছে ওনার নাম্বারটা আমাকে, আমারে দিতে পারেন? হ্যাঁ। আমি একটু কথা বলবো। আর আপনাদের অফিসটা কোন জায়গায়? এই আপনার পাশেই, কোন জায়গায়? এই যে এটিএন নিউজের পরের গলিতে, হ্যাঁ? এটিএন নিউজের পরের গলিতে। আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলতেছি, বলো ওনাদের সার ব্যবস্থা করতে। না ভাই 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 প্লিজ, না, না, চা না, পরে না। খাবো। আপনি আবার নারায়ণগঞ্জে যাবেন। বসের নাম্বারটা না আমার নাম্বার নিয়ে আসতে হবে না। না, ওই যে ছিলেন? নাম্বার নেই। আলাউদ্দিন ডাক্তার সম্পাদকের সাথে কথা বলবে, যে বলুন না সেই বলবে, আমি কথা বলবো। আপনার মুশফিকুল ফজল আনসারীদের ছিলেন? না, এত বড় কয়টা যে করসপন্ডেন্ট যে এখন যে রাষ্ট্রদূত হয়েছে এরা পুত্র ছিলেন? মানুষ ভাই, হ্যাঁ ওই নয়ন ভাই চিনতে পারে। সবাই চিনি। সবাই ছিলেন না সারা বাংলাদেশে? সদস্য ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আমার কথা রাখবো, তারা যে প্রেস ক্লাবের সংবর্ধনা যেটা আমরা সংবর্ধনা, আমি যেটা বলতেছি আমার কথা রাখবো। আমি আপনার খালি জাস্ট কিছু কথা বলি, আমার কথা বলি। যেমন মানব জমিন আছে, সেখানে সুমন আছে, আমার নাতি মানে আপুর বাইকের মেয়ে বিয়ে করছে, আমার কথা বলি। মানব কণ্ঠ আছে, ইমরান, এরপরে বড় করে যে সবুজ ভাই থেকে শুরু করে যতগুলো আছে,
আপনার দিনকালের অডিটগুলো মানে এগুলো না যতগুলো আছে সবাই চিনে আমার কথা শুনে কারোর সাথে আমাদের কোনো বইয়ে আমাদের লোকেরা আপনি বিশ্বাস করে আজকে ভাই আপনি নেতা মানুষ আপনার চিনবেন না কেন? এটা তো 17 স্বাভাবিক। বছর যাবত কষ্ট করতে করতে জীবন অতিষ্ঠ হয়ে গেছে। কোথায় আপনারা যাইবেন? আওয়ামী লীগের যে লোকগুলো আছে এখানে ওয়াসার কিছু ইঞ্জিনিয়ার আছে যারা দখল করে আছে, শুনুন আমি রাখে না তত্ত্ব দিতেছে আমার কথা বলে। কোথায় যাবেন আপনারা? যে পিডি আছে যারা শত শত হাজার হাজার কোটি টাকা মারিয়া খাইছে, কোথায় যায় হেগুলারে ধরবেন? মরা ধরা লোকদের কাছে আপনারা ইয়ে ঘুরেন। সে বাড়ি করছে, একটা লোকে যে বাড়ি করছে এটা দেখা দেয় তো কি আপনার নাকি দুদকে না ইনকাম ট্যাক্সের? বলেন আমার একটা কথার জবাব দেন। আমার এই একটা কথা শুধু জবাব দেন, আর কিছু ভাই এটা আমার দেখা দায়িত্ব না কার? আমার এই বইটা বলে এটাই ইনকাম ট্যাক্স দেখবে। ওনার যদি বৈধ আপনারা কি দেখার কিছু কাজ ফাংশন আছে? আপনি কি কারো জেল জরিমানা দিতে পারবেন বা কারো নিতে পারবেন? আপনারা পত্রিকায় লিখতে পারবেন। আচ্ছা আপনার যদি মিথ্যা লেখেন আপনার সম্পাদকের বিরুদ্ধে কেস হইব, পত্রিকা বাতিল হইব, এই তো কথা। আপনাদের চাকরি যাইব, এই তো কথা। তো আর কিছু না, আমার কথা শুনে। অথবা আপনারা উল্টাপাল্টা যদি করেন, মনে করেন আপনাদের সাথে আমাদের লোকের উল্টাপাল্টা, আমাদের হাজার হাজার লোক ডাক দিলে পরে চলে আসবে। কথাটা বুঝে আপনার পত্রিকা অফিস ঘেরাও করার মতো আমাদের লোক আছে, কথাটা বুঝেন। সাংবাদিক সম্মেলন করার মতো লোক আছে, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি যেটা বলতেছি ক্লিয়ার কথা না। আমার কথা হচ্ছে ছবি তুলবে কেন একজনের বাড়িতে যায়? আপনি কি সে 10 বছর আগে বাড়ি করছে? প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে জুলাই আগস্টে। পরে এই লোকটাকে 3 মাসে বাড়ি করে বলেছে। বাড়িটা কিভাবে হয়েছে, টাকাটা উৎপত্তি কোথাও? ওয়াসা থেকে যে লোন দেয় আমাদের জানেন, আমি নিছি 50 লাখ টাকা লোন, সে নিছে 50 টাকা লোন, অনলি 2% ইন্টারেস্ট। এগুলো কাগজপত্র আছে, কথাটা বোঝার চেষ্টা করে। এগুলো তো আপনাকে দিবে না। আমার কথাটা বোঝার চেষ্টা করে। খারাপ ভালোর কিছু নেই। আপনি এভাবে বললে আমি চলে যাবো। আমার কথা সংক্ষিপ্ত ভাই। না আপনি চলে যাইতে পারবেন না তো, এখান থেকে বাড়ি যেতে পারবেন না আপনি। সেটা আপনার খুশি। আমি বলতেছি বাড়ি যেতে পারবেন না। সেটা এখানে আমার সাথে কথা বললে পরে বাড়িবেন। বলেন এখানে বসেন, আমি যা বলতেছি বসেন। আপনার যে একটা ব্যাসলেট আছে এটা কি সাংবাদিকতার ইয়ে? এগুলা কি মাস্তানি ছাড়া আর কিছু না? আপনার মতো একটা শিক্ষিত লোকরা কি সাংবাদিকতা কারা করে? আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ল পাস করছে, সাংবাদিকতা পাস করছে। আমার একটা বাতিজি, আমার কথা বুঝে। এই সাংবাদিকতা কি? এই সাংবাদিকতার জন্য দেশ স্বাধীন হয়েছে আমারে বলে। আপনি কি আপনার বড় ভাই? আমার আপনি কেন এগুলা করতেছেন? আপনার অত্যাচার কেন করতেছেন? এগুলো তো সামান্য। কেন? কারণটা কি? এটা আমার পাশে আইনে বসাই না, আমি আপনাদেরকে অ্যারেস্ট করাইবো এখন। অ্যারেস্ট করাইবো, পিডিএফ করে চামড়া খুলে ফেলাইবো। এই দরজা আটকা, দরজা আটকা, আটকাইতে বলছি, যা দরজা আটকা। আমি ডিজিডিএফআই না, শুধু আমি দরজা আটকাইতে বলছি। টাকা ডিজিডিএফআই আইবে, আর্মি আইবে, র্যাব আইবে, আমার ছোট ভাই মেজর। আমি ডাকে দরজা আটকা, এই দরজা আটকা। আর লোক কারা আছে সবাই ডাক দেয় এখানে। উনি তো বসাইলো আমাকে। বসাইছি না, বসাইছি না, বসার কারণ আছে। একদম লড়বেন না, তো উঠতে বলছে। বুগার চামড়া খুললে ফেলাবো, মাথা তোদের লাগে আজকে দেশের এই অবস্থা। বাঞ্চতের বাচ্চা কতগুলো আমার পুষ্টিরা ছুটি তোর। এই মোবাইলগুলো মোবাইলে রেকর্ড করছে। এদেন রেকর্ডিং নাও, রেকর্ডিং ছবি তোলেন, ছবি তোলেন। এই আপনার মোবাইলে ছবি তোলেন, এই রেকর্ডিং করছে। দাঁড়াও, এই যে মোবাইলে রেকর্ড করছে, মোবাইলে রেকর্ড করছে। কেন? কারণ বালের পত্রিকা, অনলাইন পত্রিকা হঠাৎ এগ্রেসিভ হয়ে মানে যা ইচ্ছা তাই ব্যবহার করলো। ওখানে যত প্রকার হেনস্থা করা যায় আমাদেরকে করলো। আমাদের মোবাইল ফোনগুলি, আমাদের আইডি কার্ড, সাথে যা যা ছিল সবকিছু ওনারা তাদের নিজেদের জিম্মায় নিয়ে গেল।
তো এখানে আমি একটা জিনিস আপনাকে বলি যে এই ঘটনার যাবতীয় সবকিছু ওনারা হয়তো বুঝতে পেরেছে পরে যে আমার গোপন যে ক্যামেরাটা সেটা অন ছিল, যে কারণে আমি আজকে হয়তো বক্তব্য দেওয়ার সাহসটা পাচ্ছি। কারণ আমি যখন থানা থেকে ফোনটি পাই, ফোনটা পাওয়ার পরে বাসায় নিয়ে যখন অ্যানালাইজ করি তখন দেখি যে ফোনে আমার কিছুই নাই, কারণ আমার কাছ থেকে ফোন নিয়ে সব কিছু তারা ডিলিট করে দেয়। তো আমি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এলিফ্যান্ট রোড, আইডিবি ভবন এসব জায়গায় ঘুরে ঘুরে এই আমার ফুটেজগুলি সব রিকভার করতে সক্ষম হয়েছি। আমরা যখন সম্পাদককে অবগত করি বা ওনারা প্রশাসনকে খবর দেয়, আমার সম্পাদক ডিসি সাহেবের সাথে কথা বলে, তখন যখন পুলিশ আসে, তো পুলিশ আসার পরে আমি একটা আস্থা বা আমরা একটা আস্থার জায়গা মনে করলাম যে পুলিশ আসে, তারা অবশ্যই বিষয়টা টেক কেয়ার করবে বা প্রকৃত ঘটনা কি জানার চেষ্টা করবে। কিন্তু দুঃখজনক বিষয়, আমি ওই ভিডিও অ্যানালাইজ করে দেখলাম যে পুলিশ একজন এসআই আমিনুর উনি বুদ্ধি দিচ্ছে এই যে মনির হোসেন পাটোয়ারিকে যে ভাই আপনারা এটা মামলা করেন এবং আপনারা বলবেন যে আগে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, এখন টাকা চাঁদা নিতে আসছে, এইটা বলে মামলা দিলে মামলা হবে। পুলিশ এভাবে বুদ্ধি দিচ্ছে। আরো বিষয় হচ্ছে পুলিশ যে মোবাইলগুলি নিয়ে গেছে থানায়, বা আমরা যখন থানায় গেলাম উভয় পক্ষ, আমরা এবং এই মনির হোসেন পাটোয়ারি সাহেব এবং ওনার আরো যারা লোকজন ছিল, আমরা উভয় পক্ষ যখন থানায় গেলাম, যে ওসি সাহেব বললো যে কি হয়েছে, এখানে বসে একটা মিটমাট করা যায় কিনা, আপনারা কারো প্রতি কেউ বাড়তি অভিযোগ না দায়ের করে যেটা হয়েছে প্রকৃত ঘটনা। তবে ওসি সাহেবের খুব ভালো একটা অ্যাটিটিউড আমরা সেদিন দেখেছি, উনি বিষয়টা খুব টেক কেয়ার করেছেন। তো ওই আমার মোবাইল ফোনটি তো ওই এসআই এর কাছে ছিল এবং ওই এসআই, আমি এটাও দেখেছি পরবর্তীতে ভিডিওতে, যে এসআই ওই মনির সাহেবকে বলছে যে মনির ভাই আপনি একটা ব্যবসা করতে পারেন, এটা মামলা মোকদ্দমা না করে, এদের অবস্থা ভালোই, এদের গাড়ি আছে, হ্যাঁ, এবং ওই সম্পাদক ডেকে এদেরকে আটকাইয়া জিম্মি কইরা একটা ব্যবসা করতে পারেন আপনি। হ্যাঁ ভাই, মনির ভাই, চাল আসতে দেখছেন কোথায়? কোথা থেকে কোথায় আসতে দেখছেন? এতে বহুত কিছু আছে, বুঝলেন? দেখি অনেক কিছুই আছে এনাদের সম্পাদক সব ইটি করে, মোটামুটি অনেকেই ঘটনার সাথে জড়িত আছে। এটা তো লাগাইছে, এটা তাদের ব্যবসা লাগাবেই, এটা ব্যবসা। এই পত্রিকার নাম দিয়েছে, তারা শুধু চাঁদাবাজি আর ব্যবসা করে। আপনিও কিন্তু ইচ্ছা করলে দুধের জিম্মি করে আমি ব্যবসা করতে পারবেন। আমি করে দিলাম এটা বুঝছি, আপনার মামলা করতে হয় না, দুধের জিম্মি করে ভালো আপনার ব্যবসাটা করে ফেলতে পারতেন। গাড়ি আছে, ইয়ে আছে, সম্পাদক দেখে সব আসতে টুক করে একটা ব্যবসায় করতে পারতে চেষ্টা করে। ওরা মানে মানুষ জানলে তো ইজ্জত থাকবে না। আমার তো কিন্তু মোবাইল আর গাড়ি এই তিনটাকে জব্দ করে সব একবারে ইয়ে আছে। ছোট বাটন ফোন জব্দ করে লাভ নেই, এই দুটো নেই। এ তো ভয়েসই নেই, তো রেকর্ড কি থাকবে? এই দুটো থাকবে, এ তো আর থাকবে কি? এ তো কোনো ই নেই, এটা তো আর কোনো ইয়ে নেই, অ্যাস্টাস তো যায় না। এ বাদ খালি খালি জায়গা নষ্ট করা ওর এই দুটো মোবাইল। আর এবার চলুন দেখে আসি সেই পুলিশ সদস্য আমাদেরকে কি বলেছিল। বলে গেলাম যে ভাই আমি আন্তরিকভাবে গেলাম, আসলে না এটা আপনাদের এই ইয়েটা দরকার আছে, আমার লাইফে একটা শিক্ষা নেওয়ার সুযোগ আছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি ঢাকা ওয়াসার একজন পাম্প অপারেটর কিভাবে ঢাকা শহরে কোটি কোটি সম্পত্তির মালিক হলেন, আর এই অনুসন্ধান করতে গিয়ে নিগ্রহের শিকার হলেন আমাদের দুই সাংবাদিক। আমাদের এক সাংবাদিক অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য বেশ কিছুদিন আগে ঢাকা ওয়াসাতে যায় এবং সেখানে তারা এক ধরনের মব জাস্টিসের শিকার হয়। এই বিষয়ে কি আপনি কিছু জানেন? আমি কিছুই জানি না, আমি শুনেছি শুধু। তবে যারা করেছে দে আর ইলিগাল 100%, কারণ তারা ইউনিয়ন অথবা সিবিএর কিছু নয়, তারা একমাত্র তারা কিন্তু পরিচয় দিয়েছিল যে তারা সিবিএ নেতা। নো 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 নো, তারা কোনো, আপনি খবর নিয়ে দেখেন, আপনি যে ট্রেড ইউনিয়ন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ডিরেক্টর অফ লেবার ডিভিশনে যান, তাদের কোনো কমিটি নেই। প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে যারা আছেন তাদের কোনো নাম ঠিকানা যদি দেখাতে পারে, আমি রাইট নাও রিজাইন করবো এবং ঢাকা ওয়াসা কখনো যাব না।
আমাকে একটা জিনিস একটু ব্যাখ্যা করবেন। আমরা যখন সেক্রেটারিকে প্রশ্ন করেছিলাম, ওই আপনার ভাষ্য মতে স্বঘোষিত সেক্রেটারি, ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি এত টাকার উৎস কোথায় পেয়েছেন। উনি বলেছিল যে আমি ঢাকা ওয়াসায় চাকরি করি, তো এখান থেকে একটা লোন নিয়েছি। তো আমার কথা হচ্ছে যে কি পরিমাণে লোন উনি পেতে পারেন একজন এই পদমর্যাদার উনি কর্মকর্তা, একজন পাম্প পাম্প অপারেটরের সর্বোচ্চ লোন হচ্ছে 15 থেকে 25 লাখ, এর মধ্যে 15, 20, 25 এর মধ্যে। আমি জানি না, আমি লোন তো নেই নাই, তো 20-25 লাখের বেশি নয়। আর ঢাকা শহরে উনি যেখানে বাড়ি করেছেন বলে আমি শুনেছি, সেখানে 20-25 লাখ তো ভালোই, 1-2 কোটি টাকাতেও বাড়ি করা সম্ভব না। প্রিয় দর্শক, এই সমাজে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজদের তথ্য আপনার যদি জানা থাকে তাহলে আমাদেরকে তথ্য দিন। আমরা প্রকাশ করব দুর্নীতিবাজদের তথ্য, উন্মোচন করব ঘাপটি মেরে থাকা ভদ্রলোকের মুখোশ পরা এইসব দুর্নীতিবাজদের। দেখা হবে আগামী কোনো এক পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।